প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে। রণজয় দা, একেবারে বঙ্গ রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। একেবারে 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, আর এই দিনেই কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান বিজেপির। এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, একেবারে বিজেপির শীর্ষ নেতারা সেখানে রয়েছেন এবং বিজেপি কর্মীদের ভিড় একেবারে ঠিক ঠিক করছে। একদম কাউন্টডাউন চলছে, শেষ মুহূর্তে যে কোনো মুহূর্তে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যেই যারা আমন্ত্রিত তারা প্রত্যেকে চলে যাচ্ছেন, কেন্দ্রীয় নেতৃত্ব সকলে চলে এসেছেন। বিজেপির 20টি রাজ্যের মুখ্যমন্ত্রী তারা চলে এসেছেন, চন্দ্রবাবু নাইডু এসেছেন, হেমন্ত বিশ্ব শর্মা এসেছেন এবং অন্যান্য মুখ্যমন্ত্রী তারাও এসে পৌঁছে গিয়েছেন। সকলে ডায়াসে রয়েছেন এই মুহূর্তে। এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে পৌঁছেছেন এবং এসে ব্রিগেড চত্বর তিনি ব্যাটারি চালিত গাড়িতে তিনি সওয়ার করেছেন, তিনি ব্রিগেড চত্বর ঘুরেছেন এবং তারপরে তিনি মঞ্চে উঠেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে এই গাড়িতে ছিলেন শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি এবং ভাবী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী। তাদেরকে নিয়েই কিন্তু ব্রিগেড চত্বর প্রদক্ষিণ করেছেন নরেন্দ্র মোদী। মঞ্চে ওঠার আগে এই মুহূর্তে মঞ্চে আসেন প্রধানমন্ত্রী এবং মঞ্চে উঠেই প্রধানমন্ত্রী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন এবং এই 25শে বৈশাখ 9th মে এই দিনটিকে শপথের দিন হিসেবে ধার্য করা হয়েছে বিজেপির তরফ থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেই শপথ গ্রহণ হোক এবং এখান থেকে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার অস্মিতার প্রতি বিজেপির যে আস্থা, ভরসা, শ্রদ্ধা, বাংলার মানুষকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব, যে কারণে শপথের আজকের এই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে। তুমি জানো যে এর আগে বিজেপি নেতৃত্বকে নানান রকম ভাবে কটাক্ষ করা হয়েছে, বাংলার মনীষীদের অপমান করা, বাংলার মহাপুরুষ মনীষীদের নাম উচ্চারণ ভুল করেছেন এবং সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে জেপি নাড্ডা থেকে যোগী আদিত্যনাথ পর্যন্ত তাদের বিভিন্ন ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে প্রাক্তন শাসক দলের তরফে এবং সেই জায়গা থেকে বাঙালি কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এবং অস্মিতার প্রতি বার্তা দিতে, বাঙালিকে বার্তা দিতেই কিন্তু আজকে 25শে বৈশাখ এই দিনটি শপথ গ্রহণের দিন হিসেবে ধার্য করা হয়েছে, তেমনটাই সূত্রের খবর। এবং আর কিছু সময়ের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মালা পরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারপরে শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদী নিজে ডেকে নিয়েছেন এবং শুভেন্দু অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রতিকৃতি রয়েছে সেখানে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং এই ভাবেই কিন্তু বিজেপির একের পর এক নেতৃত্ব তারা বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়েই কিন্তু শ্রদ্ধা তর্পণ করেই যে শুভ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান শুরুর প্রারম্ভিক যে পর্ব সেই পর্ব চলছে, এই মুহূর্তে চলছে। এবং শুভেন্দু অধিকারীকে আজকে আমরা যেটা দেখলাম যে চিনার পার্কের বাড়ি থেকে শুভেন্দু অধিকারী তিনি যখন ব্রিগেডমুখী হলেন সেই সময় খুব স্বতঃস্ফূর্ত, ভীষণভাবে কনফিডেন্ট। এই ভোটের আগে থেকেই আমরা দেখেছি যখন নির্বাচন চলছে এবং যখন প্রচার পর্ব চলছে, দুটো জায়গা থেকে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা। তার নিজের যে দুর্গ পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম থেকে তিনি প্রার্থী হয়েছিলেন এবং কলকাতার ভবানীপুর থেকে প্রার্থী হয়েছিলেন। আমরা দেখেছি নন্দীগ্রামের থেকে কয়েক গুণ প্রচারে জোর দিতে তৎকালীন বিরোধী দলনেতা এবং বিজেপির প্রার্থী হেভিওয়েট শুভেন্দু অধিকারীকে এবং সেই প্রচার পর্বে আমরা দেখেছি বিরাট ভাবে তাকে নাকাল হতে হয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা। নানান রকমের স্লোগানিং করা হয়েছিল, বিদ্রুপ করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে বিভিন্ন সময় আমরা দেখেছি। কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছু সময় মেজাজ হারিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু তিনি ভীষণভাবে কনফিডেন্ট ছিলেন এবং আজকে সকালবেলা যখন তিনি বাড়ি থেকে বেরোলেন সেভাবেই তিনি বেরোলেন অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে। আজকে তো তিনি মুখ্যমন্ত্রী হয়েই গিয়েছেন, সেই জায়গায় গেরুয়া বসনে পরিহিত হয়ে শুভেন্দু অধিকারী তিনি আজকে বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডমুখী হয়েছেন এবং তারপরেই আমরা দেখলাম সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রিগেড প্রদক্ষিণ করছেন, মানুষকে ধন্যবাদ জানাচ্ছেন শুভেন্দু অধিকারী। সঙ্গে সেই গাড়িতে শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতিও ছিলেন। গতকাল যখন শিলমোহর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর নামে বিজেপির পরিষদীয় দলনেতা বিধানসভায় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তার নাম প্রস্তাব করলেন। প্রসঙ্গত উল্লেখযোগ্য একটি নাম এসেছিল মুখ্যমন্ত্রীর জন্য বিজেপির তরফ থেকে, প্রদেশ বিজেপির তরফ থেকে। তাদের কয়েকদিন সময় দেওয়া হয়েছিল কেন্দ্রীয়
কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে। কেন্দ্রীয় অবজারভার এই ক্ষেত্রে অমিত শাহ রয়েছেন, সহ অবজারভার ওড়িশার মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু সর্বসম্মতভাবে একটি নাম এসেছিল প্রস্তাব, সেই নাম ছিল শুভেন্দু অধিকারী। আমরা আগেই আগাম জানিয়েছিলাম মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং যখন তার নামে শিলমোহর পড়ল, খুব সংক্ষিপ্ত বার্তায় শুভেন্দু অধিকারী দুটো বিষয় বলেছিলেন যেটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। প্রথম, তিনি বলেছিলেন আমি নয় আমরা, এভাবেই চলবে বিজেপির সরকার। এবং তিনি বলেছেন যে কথা কম কাজ বেশি। অর্থাৎ এই জায়গা থেকেই খুব সংক্ষিপ্ত ভাবে শেষে যখন তিনি শেষ করেছেন তার বক্তৃতা, চারাই বেটি বলে তিনি শেষ করেছেন। এবং এখান থেকেই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবির কিভাবে সরকার চালাবে, পদ্ম শিবির তারা কিভাবে সরকার পরিচালনা করবে পশ্চিমবঙ্গে। বাংলার মানুষকে তার একটি আভাস কিন্তু নিজের নামে শিলমোহর পড়বার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকে জনগণের ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল কনস্টিটিউশনে যে কথা আছে তারই ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। এবং সেটা যে যথেষ্ট ডায়নামিক হবে, সেইভাবেই তিনি মন্ত্রিসভা চালাবেন, তার কথায় কিন্তু সেই বিষয়টা কিন্তু পরিষ্কার, দিনের আলোর মতোই পরিষ্কার যে কথা কম কাজ বেশি। অর্থাৎ এভাবেই কিন্তু সচিবালয় চলবে, বিজেপির সচিবালয় চলবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই আভাস তিনি দিয়েছেন। এবং তিনি যেটা বলেছেন যে মানুষকে সঙ্গে নিয়ে, সকলকে সঙ্গে নিয়ে চলার, এবং সেখান থেকেই যে আমি নয় আমরা, এই যে তত্ত্ব কথা, যেখানে ইউনিটির ওপর জোর তিনি বেশি করে দিতে চেয়েছেন, সেটা কিন্তু বিজেপি নেতৃত্ব, বিজেপি কর্মী সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখান থেকেই কিন্তু উন্নয়নশীল, ভীষণভাবে ডায়নামিক, অ্যাক্টিভ সরকার করতে চাইছেন শুভেন্দু অধিকারী। ভাবী মুখ্যমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা হবার পরেই, অমিত শাহ তার নামে শিলমোহর দেওয়ার পরেই শুভেন্দু অধিকারীর এই বার্তা কিন্তু রাজনৈতিকভাবে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। আজকে এই যে দিনটা এসেছে সেটা কিন্তু দীর্ঘ সময়ের একটা লড়াইয়ের ফল। এবং তুমি বলতে পারো যে 2016 বিজেপি কিন্তু ভীষণভাবে চেষ্টা করেছিল এই রাজ্যে পদ্ম ফুল ফোটানোর, সেটা সম্ভব হয়নি। 2021 সালে আমরা দেখলাম যে বিরাট ভাবে লড়াই হলো তৃণমূল কংগ্রেসের সঙ্গে, যেখানে 3 ছিল সংখ্যায় বিজেপির, এই 3 থেকে 77 জন বিধায়ক 2016-তে এলো। এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে যে বিজেপি, যেখানে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো অস্তিত্ব ছিল না বলা যেতে পারে, মাত্র 3 জন বিধায়ক, সেখান থেকে 77 জন বিধায়ক তৈরি হলো 2016। সেখান থেকেই কিন্তু বিজেপির পদ্ম ফুটতে শুরু করলো পশ্চিমবঙ্গে। এবং আমরা তারপরে দেখলাম যে লোকসভা নির্বাচন, দিলীপ ঘোষ সেই সময় সভাপতি ছিলেন, বিরাট ভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে রীতিমতো টক্কর নিল বিজেপি, সামান্য পেছনে বিজেপি রইল তৃণমূল কংগ্রেসের থেকে সংখ্যার বিচারে। এবং তারপরে 2021 সালের পরে 2026 আমরা দেখেছি যে দাঁতে দাঁত চেপে লড়াই করতে। 2016-তেও আমরা দেখেছি যে অমিত শাহ আসছেন, জেপি নাড্ডা আসছেন, যোগী আদিত্যনাথ আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন। কিন্তু 2021-এ যে বিষয়টা দেখলাম, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি তো অ্যানাউন্স করে দিলেন যে তিনি পশ্চিমবঙ্গে থাকবেন প্রায় দিন দশেকের মতো, কিন্তু প্রধানমন্ত্রী আগে থেকে কোনো অ্যানাউন্সমেন্ট না করলেও আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে কিভাবে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটি কামড়ে পড়ে রইলেন। একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আর অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জেপি নাড্ডা থেকে শুরু করে, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে, হেমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে, তারা আসছেন, তারা বিভিন্ন একেবারে রণজয় দা, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং